আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মুবারক। আমার এর আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো সবাই জানেন আমি ইফতার পার্টির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে আমার বাসায় ইফতার পার্টি, মানে আজকে বললাম মানে এখন রাত 12টার পরে, তো এই জন্য। তো যাই হোক, এই যে আমি দই বড়া বানাচ্ছিলাম। এটা একদিন আগে বানিয়ে রাখলেই ভালো হয়, তাহলে হয় কি এটা যত বেশি দইয়ের মধ্যে ভিজবে ততই হচ্ছে ভিতরে আর কি সফট হবে। তো এই দই বড়ার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, কারণ এটা আমি আম্মুর কাছ থেকেই শিখেছি। আম্মু সবসময় রোজায় বা ঈদে দই বড়া বানায়, আর এটা কয়েকটা স্টেপে বানাতে হয়, একটু ঝামেলার কাজ। এই জন্য আসলে সহসা কেউ বানাতে চায় না, কিন্তু আম্মুর কাছ থেকে আমি যেভাবে শিখেছি আমার কাছে এখন খুবই সহজ লাগে। আর আম্মুর নিয়মগুলো ফলো করে আমি যেহেতু বানাই, দেখেন আমার প্রত্যেকটা বড়া ফুলে একেবারে রসগোল্লার মতো হয়ে গেছে। তো এই বড়াগুলোকে এখন আমি দই দিয়ে রেখে দিব ফ্রিজে। আর কালকে যখন গেস্ট আসবে ডিনারের পর আমি ঠান্ডা ঠান্ডা বের করে সার্ভ করব। এটা কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি ব্লগের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এরকম করে দই বড়া বানিয়ে দেখেন। তো আম্মুর এই রেসিপিটা ফলো করে যদি দই বড়া বানান, আমার মতো আপনাদের কাছেও বানানোর পদ্ধতিটা খুব সহজ হয়ে যাবে। আর যখনই গেস্ট আসবে এরকম একটা ডিফারেন্ট আইটেম বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। তো এই যে দেখিয়েছিলাম আমি অনেকগুলো চিকেন ব্রেস্টকে একটু আদা রসুন আর গোলমরিচ অল্প একটু সয়া সস দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু কোনোই পানি দেইনি, এই মুরগির মাংস থেকেই অনেক পানি বের হচ্ছে, ওইটা দিয়ে এটা সিদ্ধ হবে। আর এরপর এই মাংসগুলোকে আমার যখন যেটার মানে কয়েকটা রেসিপিই করছি ওটা আমি ইউজ করতে পারবো। তো মাংসগুলো সিদ্ধ হোক, তারপরে আমি কি বানাচ্ছি এটা দিয়ে চলেন দেখাই। আজকে ঝটপট করে একটার পর একটা কাজ করে ফেলতে হবে, কারণ অনেক কিছু বানিয়ে শেষ করতে হবে ইফতারের আগে আগে। তো এই যে আমি একটা প্যানে 2 টুকরা বাটার নিয়ে নিয়েছি। এটা যখন একটু গলে আসবে এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে নিব। তো রসুন বাটা থেকে আমার কাছে মনে হয় রসুন পাউডারটা দিলে বেশি ভালো লাগে। মনে হয় যে একটু ওই যে পানি সহ রসুন বাটা দিলে একটু ছিটে না, ওই ঝামেলাটা এড়ানোর জন্যই কিন্তু আমি আসলে রসুনের গুঁড়াটা দিই, বাট রসুন বাটাও তো একই কাজ হয়। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে কিন্তু বাটারের মধ্যে যখন রসুনটাকে হালকা ভাজা হয় এই অ্যারোমাটা খুবই ভালো লাগে, আমার কাছে খুব পছন্দের এই অ্যারোমাটা। তো যাই হোক, এই যে রসুনটা হালকা একটু ভাজা হবে, এরপর আমি ওই যে মুরগির মাংসগুলো সিদ্ধ করে রেখেছি না, ওইখান থেকে কিছুটা অংশ নিয়ে ছোট ছোট করে ছিঁড়ে রেখেছি। তো ওই মাংসটাই দিয়ে এটার মধ্যে হালকা করে একটু ভাজবো। মাংসটা তো অলরেডি সিদ্ধই হওয়া আছে, জাস্ট একটু ভেজে নিচ্ছি যাতে একটু শুকনা হয়ে যায়। তো এখন এর মধ্যে আমি একটু চিকেন স্টক পাউডার দিয়ে নিব। তো এটা কিন্তু অনেক লবণ থাকে, দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, কারণ পরিমাণে বেশি হয়ে গেলে দেখা যায় এত লবণ হয়ে যায় ঠিক মতো খাওয়াই যায় না। তো এটা দেওয়ার পর আমার আর কোনোই লবণ দেওয়া লাগবে না, কারণ আমি যেহেতু 2 চামচ স্টক পাউডার দিয়েছি আমি জানি যথেষ্ট লবণ হবে। তো এই যে স্টক পাউডারটা দিয়ে চিকেনটা আর একটু সময় ভাজবো, এতে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এসে যাবে এই চিকেন পাউডারের। তো এখানে কিন্তু এই চিকেন স্টক পাউডারটা না থাকলে চিকেন যে সিদ্ধ করার পানিটা ওটা দিলেও হবে, মানে সোজা কথা একটু চিকেন স্টক দিতে হবে। অনেক সময় ওই যে ম্যাগির যে কিউবগুলো পাওয়া যায় আমি আগে ওগুলোই ইউজ করতাম, তো এখন এই যে পাউডারটা পেয়ে গেছি এখন থেকে এটা ইউজ করি। তো এই পানিটা যখন হালকা একটু শুকিয়ে আসছে, এখন চিকেনটা কিন্তু ঝরঝরা হওয়ার পর্যায়ে। তো এখন আমি অল্প একটু গোলমরিচ দিয়েছি, এটা আসলে যার যার স্বাদ মতো, আমি বেশি ঝাল করতে চাচ্ছি না। তো অল্প একটু গোলমরিচ দিয়ে আমি এটাকে আরও একটু সময় ভাজবো। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে করছি যাতে খুব একটা ড্রাই হয়ে না যায় চিকেনটা। তো এই পর্যায়ে আমি দিয়ে নিলাম পুরো একটা ক্যান ডাবল ক্রিম, যেহেতু আমার মুরগির পরিমাণটা একটু বেশি এই জন্য হচ্ছে আমি পুরো একটা ক্যানই ইউজ করেছি। তো এটা দেওয়ার পরে আমি জালটা আরেকটু কমিয়ে দিয়েছিলাম, কারণ আমি চাই জিনিসটা একটু মাখা মাখা খা। তো এই তো এখন হয়ে গেছে। তো লাস্টে আমি দিলাম হচ্ছে ক্রিম চিজ, এই পুরো একটা ক্যানের অর্ধেকটা দিব, খুব বেশি না। ক্রিম চিজটা দিয়ে বেশি রান্না করার কোনোই দরকার নেই, জাস্ট চিজটা গলা পর্যন্ত এই চিজটা দিয়ে মিক্স করে আমি চুলার জালটা বন্ধ করে এরপর এই চিকেনটাকে আমি ঠান্ডা হতে রেখে দিব। আর এরপর পাফ পেস্ট্রির মধ্যে দিয়ে এগুলোকে আমি বেক করব। তো আমি এখন এই যে রেডিমেড যে পেস্ট্রি শিটগুলো পাওয়া যায় এগুলোই নিয়েছি, এটা দিয়েই আমি হচ্ছে আজকে চিকেন পাফ পেস্ট্রিটা বানাবো।
তো এটা যখনই বানাই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আম্মু দেখতাম আমরা যখন ছোট ছিলাম তখন তো আর এরকম কেনা পেস্ট্রি শিট পাওয়া যেত না। আর আম্মুর যেহেতু রান্নাবান্নার সবসময় অনেক শখ, তো সে দেখতাম এই যে ময়দা দিয়ে ডালডা ফেটে ফেটে সারাদিন কী যে কষ্ট করে পেটিস বানাতো। আর আমার দেখে মনে হতো এত কষ্ট করে এত ঝামেলা করে পেটিস বানানোর কী দরকার, পেটিসটা তো কিনতেই পাওয়া যায়। কিন্তু আম্মু বাসায় বানাতেই পছন্দ করতো। তো তখন তো আসলে এরকম সুবিধা ছিল না, এত সহজে সব কিছু পাওয়া যেত না। আর এই ধরনের ঝামেলার কাজ দেখলেই আমার মনে হতো যে যেটা করতে এত ঝামেলা হয় আমি এগুলো জীবনেও করব না। কিন্তু এখন দেখা যায় যে সময় যাওয়ার সাথে সাথে এই আম্মুর শখগুলো কিন্তু আমার মধ্যেও চলে এসেছে। মনে হয় যে আম্মু যা যা করতে পছন্দ করতো কেমন জানি এগুলো অটোমেটিক্যালি আমার মধ্যে চলে এসেছে। এখন দেখা যায় যেই কাজগুলোকে আগে আমি অনেক অনেক ভয় পেতাম, এগুলোই এখন আমি শখ করে করে করি। তো এগুলো যখন নিয়ে আমি আম্মুর সাথে গল্প করি বা নিজে একা বসে চিন্তা করি, খুব কিন্তু হাসি পায় যে সময়ের সাথে সাথে আসলে জীবনে কত পরিবর্তন আসে, মানুষের স্বভাব কাজকর্মে কত কিছু চেঞ্জ আসে, তাই না? তো যাই হোক, এই যে সবগুলো শিট আমি সুন্দর সমান করে কেটে নিয়েছি। তো এখন চিকেন ফিলারটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা না করে দিলে বেশি একটা ভালো হবে না, কারণ হচ্ছে এই পেস্ট্রি শিটগুলো তো মানে গরমে দিলেই গলে যায়। তো এই যে আমি সবগুলোর মধ্যে সমান পরিমাণে এই যে ফিলারটা দিয়ে এরপর এগুলোকে ওভেনে দিয়ে দিব। আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো বেক করেছিলাম। আমি তো ঢাকায় বড় হয়েছি, তো যখনই চাঁদনি চক মার্কেটে যেতাম, চাঁদনি চকের গেটে একটা স্ন্যাকের দোকান আছে, সম্ভবত ম্যাগনোলিয়া নাম, আমি ভুলে গেছি। তো ওই দোকানটায় আমাদের একেবারে রুটিন ছিল যে যখনই চাঁদনি চকে যেতাম ওই দোকানে চিকেন পেটিস পাওয়া যায় একটা, ওরা অবশ্য ওই যে গোল করে বানায়। তো ওইটা আমার এত পছন্দ ছিল, যখনই চাঁদনি চক মার্কেটে যেতাম তখনই মানে একদম মাস্ট একটা লাস্সি আর এই চিকেন প্যাটিস চাই চাই। তো এই যে চিকেন ফিলারটা বানালাম না, এটার টেস্ট কিন্তু একদম ওই চিকেন প্যাটিসের ভিতরে যে ফিলারটা থাকে ওইটার মতো আসে। তো ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ আর অনেক মজার হয় এই চিকেন ফিলারটা দিয়ে পেটিস বানালে। তো সবগুলো সেকশনের ভেতরে আমার ফিলার দেওয়া শেষ, উপরে কভারটাও দেওয়া হয়ে গেছে। তো এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে সাইডগুলো বন্ধ করে নিব। আর সাইডগুলো বন্ধ করা হয়ে গেলে আমি চাকু দিয়ে উপরে অল্প অল্প করে একটু স্লিপ করে দিব। তাতে হবে কি, দেখতেও সুন্দর লাগবে আর ভেতরের জিনিসটাও একটু সুন্দর করে বেকড হয়ে যাবে। তো এখন এগুলো আমি বেকিং ট্রেতে নিয়ে উপরে সুন্দর করে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি, এতে যখন বেকটা হবে সুন্দর একটা কালার আসবে। আর এই ডিমটা ব্রাশ করার পর উপরে আমি অল্প অল্প করে একটু সেসিমি সিড দিয়ে দিব, মানে হচ্ছে সাদা তিল। তো ওটা দিলে একেবারে মানে মনে হবে যে দোকান থেকে কেনা পেটিসটার লুক যেরকম আসে না, একদম ওরকম প্রফেশনাল একটা লুক আসবে। তো এখন এই এক ব্যাচ ওভেনে দিয়ে আমি অন্যগুলো বানায় ফেলি, কারণ আমার অনেক অনেক কাজ বাকি এখনও। তো আমি একটার পর একটা স্টেপে স্টেপে করছিলাম যাতে সময় মতো সব শেষ হয়ে যায়। এই যে দেখেন, আমার প্রথম ব্যাচ পেটিস কিন্তু হয়ে একদম রেডি, খুব সুন্দর এসেছিল, প্রত্যেকটা একদম পারফেক্টলি বেকড আর মচমচা হয়েছে। নিজের বাসায় পার্টি থাকলে যা হয় আর কি, বিধ্বস্ত একটা অবস্থা আমার। অসুবিধা নেই, কাজের সময় তো আসলে অত থাকাও যায় না, বাট একটু পরে যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আবার ইনশাল্লাহ ফ্রেশ হয়ে আসবো, যাতে কেউ না বুঝে যে একটু আগে আমি চাকরানি ছিলাম আর তারপরে হচ্ছে আমি কি বলে এটাকে মহারানী হয়ে যাব একটু পরে। হ্যাঁ, জাস্ট কাজটা শেষ করি। তো আজকে হচ্ছে আমার বাসায় ইফতার পার্টি, এই জন্য এগুলো করা হচ্ছে। তো আমি মোটামুটি সব কাজই গুছিয়ে ফেলছি, এখন জাস্ট এই টুকিটাকি একটু বেকিং টেকিং এগুলি বাকি। আর ভাজাভুজি তো লাগবেই, ভাজাভুজিও শুরু করে দিব। আজকে ইফতার হচ্ছে 7:30টায়, তো আমার ইচ্ছা হচ্ছে আমি অ্যাটলিস্ট 5টার দিকে ভাজা শুরু করব, কারণ অনেকগুলি আইটেম, ওগুলি ভাজতে তো সময় লাগবে।
সো ইচ্ছা আছে যদি সব কিছু ঠিকঠাক মতো শেষ করতে পারি তাহলে ইনশাল্লাহ 5টার দিকেই ভাজাটা শুরু করে দেবো। আগে এই পেস্ট্রিগুলি বেকিংয়ে দিয়ে দিই, কারণ এগুলো একটু সময় লাগে সুন্দর করে হইতে। আর ওদিকেও আমি কি কি গুছায় রাখছি সেটাও দেখাই। আর এখন কি করছি, এই যে বেগুনগুলোকে কেটে রাখতেছি। আর এখানে আমি হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে পুদিনা কেটে রাখছি, কিছু পেঁয়াজও কেটে রাখছি পেঁয়াজের জন্য এই ডালটা এখন কাটবো। আর এই বেগুনগুলিকে এখন আমি লবণ দিয়ে একটুখানি কিছু সময় ফেলে রাখবো, তাতে কি হবে বেগুন থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। আর তখন আমার ইয়াটা কি বলে বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মানে মচমচা থাকবে। এই যে মোটামুটি সব রেডি। এটা রাখা হয়েছে পুদিনার চাটনি বানাবো, এটার মধ্যে একটু রসুন, কাঁচামরিচ আর হচ্ছে তেঁতুলের টক দিব। আর এই যে বেগুনটা আমি লবণ মাখায় রাখছিলাম, এই যে পানি কিন্তু বের হয়ে আসছে, এটাকে আমি এখন টিস্যু দিয়ে একটু চেপে চেপে মুছে তারপরে ভাজবো। আর এগুলি তো দেখালামই, এটা পেঁয়াজুর জন্য, ওটা ডিম ভুনা হবে। তো কাজ মোটামুটি ভালোই চলছে। আমার পেস্ট্রিগুলি দেখাই, পেস্ট্রিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে। তো আমি মোটামুটি অনেক কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। এই যে বেগুনের গোলাটাও রেডি করে ফেললাম। আর ওদিকে পেঁয়াজুর জন্য ডালের সাথে পেঁয়াজ মরিচ সব কিছু মিক্স করে নিয়েছি। এখন 2 চুলায় একসাথে ভাজবো। তো ভাজাভাজির কাজটা আমার কাছে মনে হয় যে একটু সেন্সিটিভ, কারণ যদি চুলার উপর দাঁড়িয়ে না থাকি অন্য কাজে চলে যাই, দেখা যাবে যে একটু বেশি ভাজা হয়ে গেছে বা পোড়া পোড়া হয়ে গেছে, ভালো লাগবে না। তো এই জন্য আসলে এখন আমি অন্য সব কাজ বাদ দিয়ে মন দিয়ে কিছুক্ষণ ভাজাভুজি করব। আর যেগুলো ওভেনে দেওয়া সেটা তো দেখালামই হয়ে গেছে, আর ছোলা রান্না করাও শেষ। তো এখন আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভাজবো, বেশ কিন্তু সময় লাগে। মনে হয় যে কেউ যদি একটু থাকতো, শুধু একটু ভাজাভাজিটা একটু দেখাশোনা করতো, আর এদিকে আমি অন্য কাজ করতে পারতাম। কারণ আমার কাছে মনে হচ্ছিল সময় এখন একেবারে ঝড়ের বেগে চলে যাচ্ছে। তো সব শেষ করে আমার আবার রেডিও হতে হবে, কারণ দেখলেনই তো আমার কী যে একটা অবস্থা। আর আমি সব সময় যেটা করি, গেস্ট আসার আগে যত কাজই থাক মাঝখানে এক ফাঁকে গিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে আসি। আর যখনই কেউ আসে আমাকে দেখে বলে, ও তুমি কাজ করেছো, তোমাকে দেখে তো বোঝাই যায় না, মানে আমি এত ফ্রেশ থাকি। আমাকে তো প্রায় রুনা বলে যে তোমাকে দেখে মনে হয় যে আমরা তোমার মানে তুমিই তোমার বাসায় দাওয়াত খেতে আসছো, তোমাকে এত ফ্রেশ লাগে। তো এটা আমার একটা অভ্যাস, এটাও বলতে গেলে আম্মুর কাছ থেকেই শেখা। আম্মুও সবসময় এরকম থাকে। আমিও দেখা যাবে একটু পরে কাজটা শেষ করে আবার ফ্রেশ হয়ে চলে আসব। তো এই জন্য আমি পুরো দমেই 2 চুলায় জোরে সোরে ভাজাভাজি শুরু করে দিয়েছি, যাতে ঝটপট আমার কাজগুলো শেষ হয়ে যায় গেস্ট আসার আগেই। পেঁয়াজু বেগুনি এগুলো তো ভাজা শেষ। তো এখন আমি ওই যে কালকে রাতে বানিয়ে রেখেছিলাম না চিকেন ভেজিটেবল কাটলেট, এগুলো আমি ভাজবো। এগুলোকেও কিন্তু একটু মিডিয়াম হাই আছে একটু সময় নিয়ে ভাজলেই ভালো, না হলে দেখা যাবে কি উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসে কিন্তু ভিতরটা ঠিকমতো কুক হয় না। শেষ কি অবস্থা? চলতেছে ভাজাভুজি মোটামুটি ডান, পেঁয়াজু শেষ, বেগুনি অল্প একটু বাকি। আর এখন এই যে চিকেন স্যান্ডউইচগুলি আর বাকি সব ভেজে টেজে আসলে আমি দেখাই, এখানে রাখছি সব এগুলি হয়ে গেছে। আলুর চপ হয়ে গেছে, দেন এটা ভর্তি সব জিনিসপত্র এখানে, দেন এখানে গরম থাকে। আর এই যে আরও ভাজা হচ্ছে। সো এখন ভাজাভুজি হয়ে গেলে আমি জায়গা ক্লিন করে দেন আমি চলে যাব। অবস্থা তো দেখতেছো, বাট ব্যাপারটা ঠিক করে ফেলবো। এখন জাস্ট এই চিকেন স্যান্ডউইচগুলি হয়ে গেলে হয়ে গেছে প্রায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মোটা মনে হচ্ছে টাইমে শেষ হবে। ও আচ্ছা, ড্রিঙ্ক বানাইতে হবে। হ্যাঁ বিরিয়ানি, হ্যাঁ ওইটাও চিকেন হয়ে গেছে, রাইসটা বসাই দিতে হবে। ওকে। তো আলহামদুলিল্লাহ সময় মতোই আমার সব কাজ শেষ হয়েছে। তো টেবিলে গেস্টদের জন্য সাজানোর আগে আমি একটা থালা রেডি করে নিয়েছিলাম, এটা আমার ফ্রেন্ডের বাসায় পাঠাবো। তো এখানে যেই আইটেমগুলো বানিয়েছি, এই যে পেঁয়াজু, চিকেন স্যান্ডউইচ, তারপরে এই যে চিকেন পেটিস বানিয়েছি, এরপর ওই যে টুনা দিয়ে যে সমোসাটা বানালাম ওইটা, ছোলা, খেজুর, মানে সব কিছু মিলিয়ে ইফতারের একটা ডালা বানিয়েছি। এগুলো প্রথমে ওই বাসায় পাঠিয়ে নিব। আর এই যে মিষ্টি আইটেমগুলো একটা আলাদা প্লেটে রেখেছি। তো এটা পাঠানো হয়ে গেলে এরপর আমি টেবিল গোছানোটা শুরু করে দেব।
তো এখানে হচ্ছে স্প্রিং রোল, পুডিং আর জিলাপি। তো মিষ্টি আইটেমগুলো আমি একটা প্লেটে রেখেছি আর অন্য একটা প্লেটে সব ঝাল আইটেমগুলো দিলাম। আমার হাজব্যান্ড রান্নার কাজে তেমন একটা আসে না, ওর ভালো লাগে না, কিন্তু ঘরের অন্যান্য সব কাজেও কিন্তু আমাকে অনেক হেল্প করে। তো আজকে দুইজন মিলেই প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম যাতে ঝটপট সব কাজ শেষ হয়ে যায়। সাইডে দিয়ে দিব না, ভালোই দেখাচ্ছে। এখন কয়েকটা আইটেম শুধু বাকি, দিলে হয়ে যাবে। আর আমি পোলাওটা গিয়ে বসাই। অলরেডি কিন্তু গেস্ট আসা শুরু হয়ে গেছে আর আমার টেবিলে প্লেটগুলোও মোটামুটি সাজানো শেষ। তো একসাথে যেহেতু অনেক মানুষ, এই জন্য আমি সব ইফতার আইটেমগুলো এরকম প্লেটেই সাজিয়ে দিয়েছি যাতে কারো কোনো অসুবিধা না হয় ইফতারের সময়। আর আমার নেইবার ভাবি সবার আগে এসেছিল, ভাবি এসেও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। ভাবি আসার পর আমি যখন অন্য কাজ করছিলাম, ভাবি আমাকে ফ্রুটগুলো কেটে দিচ্ছিল। আর এদিকে আমি ম্যাঙ্গো লাসি বানিয়েছি। এই চিকেন স্যান্ডউইচ আর ম্যাঙ্গো লাসির রেসিপি এই ভ্লগে আর আমি দিলাম না, কারণ দেখা যাবে তাহলে ভিডিওটা এত লম্বা হয়ে যায় আর আপনারাও রেসিপি দেখতে দেখতে একদম বোর হয়ে যাবেন। তো এগুলো রেসিপি যদি দেখতে চান আমাকে কমেন্টে জানিয়েন, আমি অন্য কোনো একটা ভ্লগে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। ও কি পছন্দ করে? তাহলে দেন মেলন আছে, আমি তাহলে ওকে একটা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমি সময় মতো সব শেষ করতে পেরেছি। তো এখন ইফতার টাইম, সবাই বসে একসাথে ইফতার করছিলাম। আমার কয়েকজন গেস্ট কিন্তু এখনও আসা বাকি আছে, ওদের জন্য অপেক্ষা করছিলাম যাতে ঠিকমতো এসে পৌঁছাতে পারে। তো ইফতারের পরে সবাই একসাথে বসে নামাজ পড়েছি। তো নামাজ শেষ হওয়ার পর দেখা যায় সবাই চায়ের জন্য একেবারে পাগল হয়ে যায়। ইফতারের পর এক কাপ গরম চা না হলে তো ভালোই লাগে না। দেখা যায় খাবারের জন্য কেউ এতটা আগ্রহী হয়ে থাকে না, ইফতারের পর চায়ের জন্য সবাই যেরকম আগ্রহী। ওই দিন আসা গেস্ট ভাবিরা বলাবলি করছিল যে আপনি সবসময় চা নিয়ে এত আয়োজন করেন, আপনার হাতের চা খেতে আমরা খুবই আগ্রহী, কারণ নিশ্চয়ই আপনার চা খুবই ভালো হয়। তো এমনিতে আমি চা নিয়ে খুবই শৌখিন, আমি সবার সাথে বসে চা খেতে পছন্দ করি, একা কিন্তু আসলে অতটা ভালো লাগে না। কিন্তু কেউ যখন এরকম এক্সপেক্ট করে তখন কিন্তু মনে হয় যে পরীক্ষা দিতে বসেছি, একটু টেনশন বেড়ে যায়। তো যাই হোক, এগুলো আসলে দুষ্টামি কিছুই না, নিজেরা মজা করি আর কি। তো এই যে একটা চুলায় আমি চা বসিয়ে নিলাম আর অন্য চুলায় চিকেন বিরিয়ানিটা আমি দমে রেখে দিয়েছি। তো সবাই তো আসলে রমজানের শুরুতেই অনেক ব্লগে শেয়ার করে যে বাসা কিভাবে সাজিয়েছে রমজানের জন্য বা কী ডেকোরেশন কিনেছে। তা আমি কিন্তু আসলে এবার রমজানের জন্য তেমন কিছুই নতুন কিনিনি, প্রত্যেক বছরই টুকিটাকিভাবে এরকম বাসা সাজানো হয়। এই লাইটগুলো আমার 2-3 বছর আগে কেনা। প্রতি বছরই দেখা যায় ঘরে যা কিছু আছে নতুন পুরনো জিনিস মিলিয়ে নিজের মনের মতো করে রমজান বা ঈদ উপলক্ষে নিজের মতো সিম্পল করে একটু বাসাটা সাজাই। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এর মধ্যে যে আমি রমজানে বাসাটা কি করে সাজিয়েছি, কারণ এর আগে কোনো ভ্লগে হয়তো আমি শেয়ার করিনি। তো এই তো ডিনার সার্ভ করা হয়ে গেছে, সবাই দেখা যায় আমি একটু দেরি করেই খাবার দিতে যাচ্ছিলাম, কারণ আমি চাই সবাই একটু বেশিক্ষণ থাকুক। দেখা যায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই সবাই যাই করে, আর আমি চাই মানুষ যত বেশিক্ষণ থাকবে তত বেশিক্ষণ মজা হবে, আড্ডা দেওয়া যাবে। তো এই যে এখানে জম্পেশ আড্ডা চলছে কিন্তু সবার। ভাইজানরা চলেন, খাবার দেওয়া হয়েছে। আরে আসল জিনিস তো খান নাই, আসেন। ডিনারের পর আজকের দিনের শো স্টপার এই যে দই বড়া একদম রেডি। তো আমি উপরে একটু পুদিনা আর তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করেছিলাম। রাতের বেলা গেস্ট চলে গেল, তো গেস্ট যাওয়ার পরে যতটুকু সম্ভব আমি ক্লিন করে ফেলছি। অলমোস্ট টেবিল গোছানো হয়ে গেছে, ঘরটাও হালকা করে একটু হুবার দিয়ে ফেলছি। এখন শুধু এইখানে অনেক জিনিসপত্র আছে, এটা সব সময় থাকে, কারণ গেস্ট যাওয়ার পরে দেখা যায় খাবার টাবারগুলো উঠাতে হবে। তো এখন অনেক টায়ার্ড লাগতেছে। এখন হয়তো এদিকেও গোছাগাছি হয়ে গেছে, আমি অলমোস্ট সব প্লেট এক ব্যাচ ডিশওয়াশারে দিয়ে দিছি, হয়তো ধোয়াও হয়ে গেছে। আর এখানে আরও কিছু আছে দেওয়া লাগবে, আর এগুলো জাস্ট একটু লেফট ওভার খাবার টাবার, এগুলো এখন উঠাতে হবে। অ্যান্ড দেন মোটামুটি গুছগাছ করে ঘুমালে কালকের দিনটা আর আমার ঝামেলা হবে না।
তো দেখতে দেখতে 22 রমজান শেষ হয়ে গেল। আজকে হচ্ছে একটা বেজোর রাত 23 রমজানের। তো এটাও একটু চেঞ্জ করে দিই, মানে মনে হলো সেদিন মাত্র রোজা শুরু হলো আর এখনই চোখের পলকে এই রহমতের মাসটা শেষ হয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা তো ভালোভাবেই পার করলাম। তারপর নামাজও আছে আজকে। তো এটা চেঞ্জ করে ফেললাম, আজকে 23 রমজানের রাত। তো এই হচ্ছে আমার অবস্থা, ঘুমে চোখ পড়ে যাচ্ছে, কিন্তু এরকম কাজ রেখে আসলে ঘুমাতে গেলেও একটা মনের মধ্যে খচখচানি চলতে থাকবে। তো এখন ফার্স্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে নামাজ টামাজ পড়বো। নামাজ শেষ করে এসে তারপরে এগুলো গুছগাছ করে সেভি লাস্ট টাইম হচ্ছে 5টা পর্যন্ত আছে, যেহেতু দিন 1 ঘন্টা বড় হয়েছে। তো এটাও একটা সুবিধা যে একটু সময় পাওয়া গেছে আর কি কাজ করার জন্য। তো এখন কয়টা বাজে? 1:15 বাজে। গেস্ট চলে গেছে আরও কিছুক্ষণ আগে, তারপরে টুকিটাকি করলাম। তো এখন খুব টায়ার্ড লাগতেছে আমার। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই অনেক ভালো থাকবেন আর এই পবিত্র রমজানের দিনগুলোতে বেশি বেশি ইবাদত করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সবার পরিবার পরিজনের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।